জাতিসংঘের অধিবেশন শেষে রাতে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশ নেন 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে। মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে ফেরানোর দাবি বিএনপির। আবেগ নয়, 24-এর চেতনায় দেশ পরিচালনার আহ্বান জামায়াতের। গুলশানে চায়ের দোকান থেকে দুজনের মরদেহ উদ্ধার। লেফটেন্যান্ট তানজিম হত্যায় মামলায় গ্রেফতার আরও 2। আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার। ঢাকার খাল নিয়ে ব্লু নেটওয়ার্কের কথা ভাবছে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। ভরাট হলে বৈধের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান। এবং উচ্চ আদালতের দুর্নীতি বন্ধে প্রধান বিচারপতির একক হস্তক্ষেপই যথেষ্ট, মত আইনজীবীদের। ই জুডিশিয়ারিকে শক্তিশালী করার তাগিদ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত 9:30টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রওনা হন তিনি, নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফ্লাইটটি 29 সেপ্টেম্বর মধ্যরাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এর আগে সফরে ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। অধিবেশনের ফাঁকে সাইডলাইনের 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। গত 23 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছান তিনি। বাংলাদেশের অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। এই সময় প্রফেসর ইউনূস বলেন, ফিলিস্তিনের বাস্তবতা শুধু মুসলমানদের নয়, মানব জাতির জন্যই উদ্বেগের। তাই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে আনতে পারে টেকসই শান্তি। শামীমা আক্তারের প্রতিবেদন। বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন আর সংস্থাটির সঙ্গে অংশীদারিত্বের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। এই অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজেন্ডা প্রণয়ন ও বাস্তবায়ন। ভাষণের শুরুতে জুলাই আগস্টে বাংলাদেশের যুগান্তকারী পরিবর্তনের কথা উল্লেখ করেন ডক্টর ইউনূস। বলেন, সারা বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে পুরো দেশ একনায়কতন্ত্রের নিপীড়ন, বৈষম্য, দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। বাংলাদেশের তরুণরা প্রমাণ করেছে যে মানুষের স্বাধীনতা, মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার অভিপ্রায় কোনো উচ্চাভিলাষ নয়, বরং এটা সকলের নিশ্চিত প্রাপ্য। এ সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা জানান, ছাত্র আন্দোলনে প্রায় 800-র বেশি মানুষ জীবন হারিয়েছে। বলেন, বাংলাদেশের মানুষের অভ্যুত্থান আগামীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে শক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। 1971 সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল, সেই মূল্যবোধকে বহু বছর পরে আবার জেনারেশন জি নতুনভাবে আমাদেরকে দেখতে শিখিয়েছে। আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। এ সময় প্রধান উপদেষ্টা বিশ্ববাসীকে জানান, তরুণরাই দেশের আপাময় জনসাধারণের সাথে একমত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন তার হাতে। পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা, দেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে। বিশ্ব দরবারে মানুষের মৌলিক অধিকার সমুন্নত ও সুরক্ষিত রাখার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। জানান, দেশ সংস্কারে নেওয়া উদ্যোগ যেন টেকসই ও দীর্ঘমেয়াদী হয় তার নিশ্চিত এবং অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। দায়িত্বভার গ্রহণের 2 সপ্তাহের মধ্যে আমরা গুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছে। এসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য
আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। বাংলাদেশ এখন পর্যন্ত 43টি দেশের 63টি শান্তিরক্ষী মিশনে সৈন্য পাঠিয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা জলবায়ুর ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানান। সমগ্র বিশ্ব একসাথে 3-0 লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে, যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি। প্রতি বছর বাংলাদেশের 25 লাখ তরুণ তরুণী শ্রমবাজারে যুক্ত হচ্ছে জানিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ যেন মানুষের কর্মক্ষেত্র সংকুচিত না করে সে বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে নিশ্চিত করতে হবে যেন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কর্মক্ষেত্রে মানুষের চাহিদা ক্রমাগতভাবে সংকুচিত হয়ে না যায়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিশ্ববাসীর উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনিদের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগের নয়, বরং সমগ্র মানবজাতির জন্য উদ্বেগের বলে উল্লেখ করেন তিনি। অবিলম্বে যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্রী তত্ত্বের বাস্তবায়নের আহ্বান জানান প্রফেসর ইউনূস। নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে। বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব আমরা অনুভব করছি। বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখ রোহিঙ্গার নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য প্রার্থনা করেন ডক্টর ইউনূস। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে রাজধানীর পুরানা পল্টনে ফেনী সমিতি মিলনায়তনে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। সভার আয়োজন করে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি। আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো সরকারের বিভিন্ন জায়গায় বসে আছে মন্তব্য করে তাদের অপসারণে পদক্ষেপের দাবি জানান ফারুক। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান জয়নুল আবদিন ফারুক। কেন এখনো তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে না? কেন তার সকল মামলা প্রত্যাহার করা হচ্ছে না? সরকারের কাছে আজকে বুজুর্গান কাছে থেকে আপনার জন্য দোয়া করবো, আপনি তারেক রহমানকে অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করে দেশে ফেরত আনার ব্যবস্থা করুন। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে 24-এর চেতনায় দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে চুয়াডাঙ্গায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশে অংশ নিয়ে কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান এই কথা বলেন। জানান, বর্তমান সরকারকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত জামায়াত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন। জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মেহেরপুর জেলা আমির মাওলানা তাজউদ্দিন। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জামায়াতের দায়িত্বশীল সদস্যরা অংশ নেন। তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করে, জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, 24 বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক। এবার অন্য প্রসঙ্গ। রাজধানীর অভিজাত এলাকা গুলশান 2-এর চায়ের দোকানের ভেতর থেকে 2 জনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার গুলশান থানার অফিসার ইনচার্জ তৌহিদ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত 2 জনের মধ্যে একজন 80 বছরের বৃদ্ধ এবং আরেকজন 16 বছরের তরুণ। বৃদ্ধের নাম মোহাম্মদ রফিক, তার বাড়ি বরিশাল সদরের দবদবিয়া গ্রামে। আরেকজন হলেন মোহাম্মদ সাব্বির, তার বাড়ি ময়মনসিংহের গড়িপুরের রায়গঞ্জ বাজার বেপারীপাড়ায়। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার 2 জনকে দুর্বৃত্তরা হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি তৌহিদ আহমেদ। রাজধানীর শুক্রাবাদের একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। শনিবার শুক্রাবাদ বাজার এলাকার এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মোহাম্মদ
টোটন, তার স্ত্রী মোসাম্মদ নিপা আক্তার ও তাদের ছেলে মোহাম্মদ বাইজিদ। ঘটনার পর তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ভোরে ধানমন্ডির শুক্রাবাদ এলাকা থেকে দগ্ধ অবস্থায় 3 জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে টোটন 50%, নিপা 32% ও শিশু বাইজিদ 45% দগ্ধ হয়। সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় 2 আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার ভোর 5টার দিকে চকরিয়ার কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আসামিরা হলেন চকরিয়া ডুল হাজরার ডাকাত নাসির উদ্দিন এবং সহযোগী ডাকাত এনাম। এ সময় তাদের কাছ থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনেই হত্যাকাণ্ডের নিজেদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানানো হয় র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে। রাজধানীর খালগুলোকে সংযুক্ত করে ব্লু নেটওয়ার্ক নির্মাণের কথা ভাবছে সরকার, জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে আগারগাঁয়ে অনুষ্ঠিত ঢাকার 100 বছরের নগর প্রতিবেশ, ভূমি ব্যবহার এবং জীববৈচিত্র্যে স্থানিক ও সময়ানুক্রমিক পরিবর্তন এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়ন নিয়ে মতবিনিময় কর্মশালায় তিনি কথা জানান। এ সময় খাল ভরাট হয়ে যাওয়ার পর আন্তঃমন্ত্রণালয় কমিটি করে সেগুলোকে বৈধ করে দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, পরবর্তীতে লেক সিটির প্রস্তাব না করে ভরাট রোধ করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্লু নেটওয়ার্ক তৈরির কথা ভাবছে। কর্মশালায় ঢাকার হারিয়ে যাওয়া জীববৈচিত্র্য এবং এর পরিবেশগত বাস্তুসংস্থান নিয়ে আলোচনা করেন আগত বিশেষজ্ঞরা। যেগুলো উদ্ধার করা সম্ভব সেগুলোকে দিয়ে একটি ব্লু নেটওয়ার্ক করার কথা আমরা ভাবছি। আমার কাছে প্রায় এরকম প্রকল্প আসে যে অমুক খালটাকে পুনর্খনন করতে হবে, দখল মুক্ত করতে হবে। কত টাকা লাগবে? 700 কোটি টাকা। একটা খালি যদি আমার 700 কোটি টাকা যায়, তাহলে এতগুলো খালকে দখল মুক্ত করে এগুলো সংযোগ স্থাপন করে একটা ব্লু নেটওয়ার্ক আমি কেমন করে ঠিক করব? তো এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। গাজীপুরের কোনাবাড়িতে চলছে বিএনপির শ্রমিক সমাবেশ। সেখানে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নিয়াজ, বিএনপির সমাবেশ কি শুরু হয়েছে কিনা, কি অবস্থা দেখছেন সেখানে, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ। যেমনটি আসলে জানতে চেয়েছিলেন, আমি এখন আছি গাজীপুর কোনাবাড়ি যে ডিগ্রি কলেজ মাঠ, সেই ডিগ্রি কলেজ মাঠে। এখানে কিন্তু আসলে আপনার গাজীপুর জেলা এবং মহানগর শ্রমিক দলের আয়োজনে একটা শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে এবং সেই শ্রমিক সমাবেশের প্রতিবাদ্য বিষয় হলো আপনার কিছুদিন ধরে 5 আগস্ট সরকার পতনের পরে কিন্তু আসলে গার্মেন্টস শিল্প ক্ষেত্রে একটা আপনার অস্থিরতা নিয়ে আসার জন্য কিন্তু আপনার এই যে এবং ঔষধ শিল্প সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব দুষ্কৃতিকারী রয়েছে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, তাদেরকে আসলে আপনার তাদের বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করার জন্য এবং শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য কিন্তু আসলে এবং সেই সাথে কিন্তু শ্রমিক কর্মচারীদের যে বেতন ভাতা সেটি আসলে নিয়মিত পরিশোধের দাবিতে আজকের এই কিন্তু এই আপনার ডিগ্রি কলেজ মাঠে কিন্তু এই সমাবেশের আয়োজন করেছে। আমরা দেখেছি বেলা 2টায় কিন্তু শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু আপনার এই শ্রমিক সমাবেশে কিন্তু ইতিমধ্যে কিন্তু শ্রমিক এবং বিভিন্ন পেশাজীবীর যারা জনতা রয়েছেন তারা কিন্তু এবং বিভিন্ন বিএনপির যেসব দলীয় কর্মী রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যদিও আপনারা মাঠে প্রচন্ড রোদ থাকার কারণে কিন্তু নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন আপনার এলাকার মাঠের আশেপাশে কিন্তু আসলে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে ব্যানার ফেস্টুন নিয়ে এবং আপনার বিভিন্ন খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু আসলে তারা এই সমাবেশে এসে যোগ দিচ্ছেন। এবং আপনাকে একটু বলে রাখি যে আজকে কিন্তু এই সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে থাকবেন কিন্তু বিএনপির যে মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেই সাথে সাথে কিন্তু আরো অতিথি থাকবেন বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান এবং ডাক্তার AZM জাহিদ হোসেন এবং
আপনার সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপি তিনি সভাপতি রয়েছেন AK-M ফজলুল হক মিলন, তিনি এখানে থাকবেন এবং এই সমাবেশের প্রধান বক্তা হিসেবে থাকবেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, যিনি বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী হিসেবে আছেন। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে আজকের এই সমাবেশ থেকে কিন্তু তারা যে বার্তাটি দিবেন সেটি হলো যে গার্মেন্টস এবং ওষুধ শিল্পে বাংলাদেশে একটা সম্ভাবনাময় শিল্প এবং এই শিল্পকে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলাকারীরা যেন কোনো ধরনের কোনো বিপদে না নিতে পারে এবং কোনো ধরনের কোনো ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেই কারণে আসলে তারা কিন্তু আজকে এই সমাবেশে ডাক দিয়েছেন এবং তাদের আহ্বান কোনোভাবেই যেন আসলে এই বিশৃঙ্খলা এবং আপনার কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন আসলে না ঘটাতে পারে এবং সেই ডাকে কিন্তু আজকে এই শ্রমিক সমাবেশে ডাকে এবং শ্রমিক দল গাজীপুর জেলা এবং গাজীপুর আপনার মহানগর যে শ্রমিক দল আয়োজনে কিন্তু আসলে এই শ্রমিক সমাবেশের আপনার ডাক দিয়েছে এবং এই সমাবেশ থেকে আসলে ঘোষণা আসবে যাতে কোনো ধরনের গার্মেন্টস এবং ওষুধ শিল্প যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কেউ না ঘটাতে পারে এবং গার্মেন্টস এবং ওষুধ শিল্প যেন আবার যেন আপনার সুদিন ফিরে আসে এবং এই সম্ভাবনায় যে দুটি শিল্প, এই শিল্প যেন বিশ্বের বুকে আবারও মাথা তুলে দাঁড়াতে পারে, সেই আহ্বান তারা আজকে জানাবে। এই ছিল আমার কাছে গাজীপুর কোনাবাড়ী ডিগ্রি কলেজ থেকে সর্বশেষ তথ্য। রাষ্ট্র সংস্কারের জন্য বর্তমান সরকারকে 2 বছর থাকা দরকার, তবে এই জন্য রাজনৈতিক দলগুলো থেকে প্রতিনিধি নিয়ে সরকারের পরিধি আরও বাড়ানো দরকার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে জাতি অন্ধকারে পতিত হবে, এজন্য সব রাজনৈতিক দল থেকে সরকারে প্রতিনিধিত্ব রাখার দাবি জানান তিনি। যাদের মধ্যে দেশপ্রেম আছে তারা যদি অন্য মতাদর্শের হয় অবশ্যই তাদের আমি মনে করি স্বপদে থাকার যোগ্যতা আছে যার যার প্রতিষ্ঠানে। সেখানে অন্যায়ভাবে কাউকে মব জাস্টিসের মাধ্যমে পদত্যাগ করানো, হেনস্থা করা, লাঞ্ছিত করা, এটা করা যাবে না। বিচার বিভাগের কার্যক্রমকে আরো স্বচ্ছ ও জনবান্ধব করতে শুরু হয়েছে জোর আলোচনা। জোরালো হচ্ছে বিভাগকে দুর্নীতিমুক্ত করার দাবি। উচ্চ আদালতের দুর্নীতি বন্ধে প্রধান বিচারপতির একক হস্তক্ষেপ যথেষ্ট বলে মনে করেন সিনিয়র আইনজীবী জের-আই খান পান্না। দুর্নীতির ঊর্ধ্বে থেকে বিচার পরিচালনার তাগিদ দেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন। আর বিচার প্রার্থীদের জন্য বিচার সংক্রান্ত তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে শক্তিশালী জুডিশিয়ারিতেই দুর্নীতির অবসান দেখছেন আইনজীবীরা। শামীমা আক্তারের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখবেন শেষ পর্ব। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা, সংসদ বিলুপ্ত করেন রাষ্ট্রপতি। আর এরই মধ্য দিয়ে গোটা রাষ্ট্র কাঠামোতে আসে পরিবর্তন। 11ই আগস্ট ছাত্রদের আন্দোলনের মুখে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ করেন। হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি করে পুনর্গঠন করা হয় আপিল বিভাগ। এরই ধারাবাহিকতায় গঠিত হয় বিচার বিভাগ সংস্কার কমিশন। আর বিচার বিভাগের কার্যক্রমকে আরো স্বচ্ছ ও জনবান্ধব করতে শুরু হয় আলোচনা। উঠে আসে বিচারের আড়ালে অবিচারের গল্প। দাবি ওঠে বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করার। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এমন প্রেক্ষাপটে দেশ টিভির সঙ্গে খোলামেলা আলাপ করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জের-আই খান পান্না। তিনি বিচার বিভাগে মব জাস্টিস ঢুকে পড়া নিয়ে দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি দুর্নীতির অভিযোগে বিভাগের এক কর্মকর্তার আইনজীবীদের হাতে মারধরের শিকার হবার প্রসঙ্গ টানেন। হাইকোর্টেও শুনলাম সেদিন কোন এক বিওরে নাকি লয়াররা মারছে। তা আমি মারাটার বিপক্ষে। আমি বললাম যে তোমরা, সে যদি ঘুষই নেয় সেটা সেই বিচারপতির গিয়ে বলতাম। বিচার করার জন্য স্বাধীন মানসিকতার মানুষ প্রয়োজন, বিচারক প্রয়োজন, স্বাধীন মানসিকতার। প্রধান বিচারপতির একক হস্তক্ষেপেই উচ্চ আদালতের দুর্নীতি বন্ধ করা সম্ভব বলে মনে করেন জের-আই খান পান্না। লোয়ার জুডিশিয়ারিতে তো করাপশনে বোঝাই হয়ে গেছে। প্রধান বিচারপতির অধীনস্থ, ডিরেক্ট অধীনস্থ কোনো একটা সেকশন থাকতে হবে। বিচার বিভাগের নিম্ন থেকে উচ্চ পর্যায় পর্যন্ত ঘুষ বাণিজ্য নিয়ে কথা বলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন। দুর্নীতির ঊর্ধ্বে থেকে বিচার পরিচালনার তাগিদ দেন তিনি। বিচার বিভাগ হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল। এইখানে যদি দুর্নীতি থাকে তাহলে পরে মানুষ কোথায় যাবে? মানুষের দাঁড়াবার তো কোনো জায়গা থাকবে না। বিচার বিভাগের নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত এই যে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। জুডিশিয়ারিকে আরো শক্তিশালী করার তাগিদ দেন সাধারণ আইনজীবীরা। বিচার প্রার্থীদের জন্য বিচার সংক্রান্ত তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার মধ্য দিয়ে দুর্নীতির অবসান দেখছেন তারা।
বিচার বিভাগে দুর্নীতি রক্ষার জন্য সিস্টেম পরিবর্তন করতে হবে। অবশ্যই ডিজিটালাইজড প্রক্রিয়ায় আদেশ দেওয়া থেকে শুরু করে সব কিছুকে জুডিশিয়ার অধীনে আনতে হবে। টোটাল সিস্টেমটা, যেমন আমরা একটা আদেশ পাঠাই, এই আদেশটি অবশ্যই এইভাবে 12 জনের সাইন হওয়ার কোনো প্রয়োজন নাই। সুপ্রিম কোর্টের একজন জজ স্বাক্ষর করে দিয়েছেন, সরাসরি অনলাইনে কমিউনিকেটেড হয়ে যেখানে যেখানে যাওয়া সম্ভব সব জায়গায় চলে যাবে। এখানে কোনো ব্যক্তির ভূমিকা থাকারই প্রয়োজন নেই। দুর্নীতি কমাতে গেলে অবশ্যই ডিজিটালাইজড করতে হবে সব কিছু। বিচার ব্যবস্থা যদি শতভাগ ডিজিটালাইজড হয়, দুর্নীতিও শতভাগ কমবে। যতটুকু ডিজিটালাইজড হবে অতটুকুই দুর্নীতি কমবে। 2015 সালে জুডিশিয়ারির কথা বলা হলেও কেবলমাত্র কজলিস্ট প্রাপ্তিতেই আটকায় সেই উদ্যোগ। পুরো বিচার বিভাগে ডিজিটালাইজেশনের আওতায় আনার দাবি আইনজীবীদের। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। প্রকাশ্যে ছাত্রলীগ নেতা, তবে লোকচক্ষুর আড়ালে ভয়ঙ্কর ডাকাত দলের সর্দার। শুধু দেশীয় অস্ত্র নয়, তার কাছে রয়েছে আগ্নেয়াস্ত্রের বিশাল এক সম্ভার। ডাকাতির সাথে ধর্ষণ, চাঁদাবাজি, মাদক, জমি দখল তার নিত্যদিনের কাজ। তার সংস্পর্শে বিপদগামী হয়েছে শতাধিক কিশোর। বলছিলাম ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি রহিম সুলতান ওরফে বাইজিদের কথা। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর আরও তথ্য। ফজলে আদিত্যের অনুসন্ধানী রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দেলোয়ার হোসেন। চাপাজি সব অস্ত্র নিয়ে আসছে, কত ছেলেরাও জব করবো, তাকেও জব করবো। আমি যে অভিযোগ করতে গেছি ওর বিপক্ষে কোনো অভিযোগও নিচ্ছে না। ঢাকা আন্তজেলা ডাকাত দলের সর্দার রহিম সুলতান ওরফে বাইজিদ সাবেক ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ছত্রছায়ায় গড়েছেন ডাকাতির সাম্রাজ্য। পাশাপাশি রাজধানীর মিরপুরে গড়েছেন সক্রিয় কিশোর গ্যাং। মানিকগঞ্জের ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে পুলিশের জালে, যা নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। তবে আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে বেরিয়ে এসে 2020 সালের ডিসেম্বরে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি পদও বাগিয়ে নেয় এই ডাকাত সর্দার। বিভিন্ন সময় ব্যবসায়ীদের, অসাধু প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে হয়রানি করেছেন। এর তথ্য এসেছে দেশ টিভির হাতে। তুই কত চাইছস? আমি কইছি 3-4 লাখ টাকার কথা বাড়ি দিছি। 3-4 লাখ টাকার কথা বাড়ি দিলে 4 লাখ এই কাম করতে মনে কর 2-2.5 লাখ টাকা যাইবো, বাকিটা তুই এরম লোক। চলতি বছর মার্চে র্যাবের অভিযানে অস্ত্রসহ ধরা পড়লেও রাজনৈতিক প্রভাবে বহাল তবিয়াতে চাঁদাবাজিতে ফিরে বাইজিদ। অভিযোগ আছে এই মামলা থেকে বের করে আনেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। ওর সাথে প্রশাসনের একটা লিঙ্ক ছিল। ও জাহাঙ্গীর কবির নানকের নাম বিক্রি করে চলছে, আর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের নাম বিক্রি করে চলছে। ভাঙাবাড়ির ওই পারে আমার অনেক লাইন আছে, ওই জায়গায় লাইন চালাতে হলে বাইজিদকে চাঁদা দিতে হবে। বাইজিদকে চাঁদা না দিলেই বাইজিদ হ্যারাস করবে। এখানেই শেষ নয়, জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদের ধরে পুলিশের কাছে সাপোর্টও করে বাইজিদ। আন্দোলন শেষে সন্ধ্যার সময় এলাকায় ঢুকেছি, তখন আমাদেরকে অনেক হুমকি দামকি দিয়েছে, আমাদের অনেক সহপাঠীকে তারা পুলিশে উঠিয়ে দিয়েছে। বাইজিদ বসবাস করত মিরপুর মডেল থানাধীন মধ্যপরিবাগে। স্বৈরাচার হাসিনার পতন হলেও বাইজিদের সাম্রাজ্যের পতন হয়নি। ওই এলাকায় সব সেবামূলক কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কাছে চাঁদা আদায়ের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমার লোকদেরকে এর আগে একবার মারছে, আমি যে অভিযোগ করতে গেছি ওর বিপক্ষে কোনো অভিযোগও নিচ্ছে না। একদিন আমার ডাইকা নিয়ে যায় ভাই, আমার 11 গ্রাম হেরোইন দিয়ে আমাকে মাদক মামলা চালান করে। ভুক্তভোগীরা বলছেন আবারও ডাকাতিতে ফিরেছে বাইজিদ। আত্মগোপনে থেকে প্রায় মধ্যপীরের বাগে হানা দেয় বাইজিদ ও তার বাহিনী। বাইজিদ নামে একজন লোকের নেতৃত্বে আমাদের থেকে চাঁদা চায়। প্রতিদিন 700-800 টাকা চাঁদা নেয়। ভোল পাল্টে আবারও মধ্যপীরের বাগে ডাকাত সর্দার সক্রিয় হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অত্যাচার থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে তারা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।